আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। আজকেও আমি টুকরো টুকরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমেই একটু আলোচনা করতে চাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে। প্রথম বিদেশ সফর একটা প্রধানমন্ত্রী কোথায় যাবেন, একজন প্রধানমন্ত্রী, সেটা অনেকেরই কৌতূহল থাকে। দেশের ভেতরে যেমন থাকে, দেশের বাইরেও সেটা থাকে কৌতূহলটা। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর থাকে, বিশেষ করে যাদের সঙ্গে এনগেজমেন্ট বেশি থাকে একটা দেশের, সেটা থাকে। আলোচনা চলছে যে প্রধানমন্ত্রী কি প্রথম ভারত যাবেন নাকি চীনে যাবেন। কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম একেবারে লিখিত আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যখন চীন সফর করছিলেন, সেই সফরের পরে আমরা দেখলাম চীনও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত সরকারের দিক থেকে যেটা নেওয়া হয়েছে, আমরা গণমাধ্যম সূত্রে বিভিন্ন সূত্রে যেটা জানতে পারলাম, যে প্রধানমন্ত্রী 21 এবং 22 জুন মালয়েশিয়া সফর করছেন। একটা নিরপেক্ষ দেশ খুঁজে নিয়েছেন। মালয়েশিয়ার সঙ্গে আমাদের নানা রকমের এনগেজমেন্ট আছে, ট্রেড, এডুকেশন, আমাদের ম্যান পাওয়ার, বহু বিষয় নিয়ে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আছে এবং নানা কারণে মালয়েশিয়া একটা আকর্ষণের জায়গাও বাংলাদেশিদের জন্য। সেটা ট্যুরিজম হোক বা অন্যান্য হোক, আমাদের প্রচুর শ্রমিক সেখানে কাজ করে এবং অপার সম্ভাবনাও আছে। সো একদিকের বিবেচনায় এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, বা আমি মনে করি যে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তবে একথাও মাথায় রাখতে হবে যে মালয়েশিয়াকে একেবারেই নিরপেক্ষ জিওপলিটিক্যাল বিবেচনা থেকে সেটা ভাববার কোনো কারণ নেই। কেননা পশ্চিমের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার একটা দূরত্ব আছে, সেটা মাথায় রাখা ভালো। কিন্তু এই যাবার সিদ্ধান্তটিকে আমি মনে করি ঠিক আছে। যদিও অনেকে মনে করছিলেন যে প্রধানমন্ত্রী হয়তো প্রথম সফরে যেতে পারেন দক্ষিণ এশিয়ার একটি দেশে, যেটা তেমন কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই, এবং আরও লজিক্যালি দেখলে বাংলাদেশকে প্রথম যে দেশটি স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতার প্রশ্নে, সেটা ভুটান যেতে পারেন। এই আলোচনাটা দেশি এবং বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় আলোচনা হয়েছে। যাই হোক, প্রধানমন্ত্রী যাচ্ছেন, আমরা এটা একটা ভালো সিদ্ধান্ত মনে করি। তবে এরপরে কি তিনি ভারত যাবেন কি না, চীনে যাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। তিনি ভারত গিয়েও চীনে যেতে পারেন, খুব স্বল্প সময়ের ব্যবধানে চীনে গিয়েও ভারত যেতে পারেন, কারণ প্রথম সফরটি তো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা আমার। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এক একটা দেশের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ আমরা আলোচনা করছি, আমাদের অর্থনীতির যা হালচাল, আমাদের যা বাস্তবতা, সেখানে এই সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, IMF বলি, ADB বলি, ওয়ার্ল্ড ব্যাংক বলি, বিভিন্ন দেশ নানা কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা বিবেচনায়। বাংলাদেশে যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন, এবং সিংহভাগ মানুষ বলবে সে যদি তার সেকেন্ড ডেস্টিনেশন বা বাংলাদেশ থেকে সে কোথায় যেতে চায়, কোথায় গিয়ে থাকতে চায়, যুক্তরাষ্ট্র বলবে। লেখাপড়া কোথায় করতে চায়, যুক্তরাষ্ট্রের কথা বলবে। আমাদের প্রচুর ছেলেমেয়ে সেখানে পড়াশোনা করে, এবং বাংলাদেশে প্রকাশ্য যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা দেখলে হয়তো অন্যান্য দেশকে আমরা বিবেচনায় নিচ্ছি, তারা আমাদের অনেক বড় পার্টনার। কিন্তু সামগ্রিকভাবে অর্থের বিবেচনায়, ইনভেস্টমেন্টের বিবেচনায়, এইডের বিবেচনায় যুক্তরাষ্ট্র কিন্তু সবার চেয়ে অনেক এগিয়ে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা পলিটিক্যালি অনেক রকমের কথাবার্তা বলতে পারি, আমাদের এডুকেশন থেকে শুরু করে টেকনোলজি থেকে নানা জায়গায় যুক্তরাষ্ট্রের কিন্তু হেলথে বলি সাপোর্ট রয়েছে। এবং আমাদের সিঙ্গেল মার্কেট, এই যে আমরা RMGর কথা বলি, আমাদের যে রপ্তানি RMGর, সেটা কিন্তু একক বাজার যদি বলে, একক কোনো দেশ সবচেয়ে বেশি কেনে কিন্তু যুক্তরাষ্ট্র। সেটা কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে। হ্যাঁ, অনেকের মধ্যে অসন্তোষ আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা
চুক্তি নিয়ে আমি মনে করি যে এটা অন্তর্বর্তীকালীন সরকার জাস্ট বিদায়ের 3 দিন আগে, 3 দিন পরে যখন একটা নির্বাচন হবে, একটা নির্বাচিত, এটা একটা অনৈতিক কাজ তারা করেছেন। এই একই চুক্তি একটা নির্বাচিত সরকার করলে বা বর্তমান সরকারও যদি করতো, আমার কাছে সেটা আমরা হয়তো আলোচনা করতে পারতাম, এর প্রজ অ্যান্ড কনস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আমি মনে করি ওই সরকারের দিক থেকে এটা উইকনেস। কিন্তু সামগ্রিকভাবে চুক্তিটা নিয়ে অনেক রকমের কথা থাকলেও এই চুক্তিটাকেও বাংলাদেশ তার অনুকূলে ব্যবহার করবার যথেষ্ট সুযোগ রয়েছে। এটি নিয়ে আমি এটির লেখাও লিখেছি এবং আমার শোতেও এটি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষজ্ঞরাই করেছেন যে এটিকে আসলে সেভাবে দেখবার সুযোগ আছে। কিন্তু যতই বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে বাংলাদেশ ঢুকে পড়েছে, এভাবে মনে করবার কোনো কারণ নেই। আর যতই যেভাবে দেখি না কেন, অবশ্যই আমি বারবার বলছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা, আমি বহু বছর ধরে বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ নিয়েই চিন্তিত ব্যস্ত, এটা ভাববার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের রাডারে আসলে বাংলাদেশ খুব একটা গুরুত্বপূর্ণ দেশ নয়। শুনতে খারাপ লাগবে, বলতেও খারাপ লাগছে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা, এটা মাথায় রাখতে হবে। আর এই পেটের মধ্যে ঢুকে পড়লে সব দিয়ে দিচ্ছি, সব ম্যানেজ করে ফেলেছি, এরকম জায়গা হলে, এই যে সর্বশেষ আবার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিচ্ছে যে 60টি দেশে তারা শুল্ক আবার বাড়াবে, তার মধ্যে বাংলাদেশও আছে। সো এই বিষয়গুলোতে আমি মনে করি বর্তমান সরকারের যে পলিসি, বাংলাদেশ ফার্স্ট, এবং একটা উইন উইন সিচুয়েশন, এটা মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, যার কথাই বলি না, সে তার স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব। আমরা আমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারছি কিনা, আদায় করতে পারছি না, সেটা আমাদের সক্ষমতার উপরে নির্ভর করবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ইউরোপের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের কিন্তু আমাদের আরএমজি সবচেয়ে বেশি যায়। আমাদের ছেলেমেয়েরা সেসব দেশে পড়াশোনা করে, নানা জায়গায় আমাদের তাদের অবদান আছে। ইউরোপকেও আমাদের কোনোভাবেই গুরুত্বহীন ভাবলে চলবে না। একই সঙ্গে আরও কয়েকটা দেশের কথা ইন্ডিভিজুয়ালি বলতে পারি। ইউরোপেরই একটা দেশ যুক্তরাজ্য, আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, কানাডার কথা বলি, এই সব দেশগুলোর সঙ্গেও বাংলাদেশকে কিন্তু খুবই ভালো সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আমি অবশ্য ওই নীতির কথা বলছি না, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। ওই নীতি আসলে এখন আর কার্যকর নয়। আপনার স্বার্থ যেখানে বেশি, তার সঙ্গে আপনার সম্পর্ক বেশি থাকবে, স্বার্থ যার সঙ্গে কম, তার সঙ্গে কম সম্পর্ক থাকবে। বৈরিতা গায়ে পড়ে ঝগড়া করবার দরকার নেই, কারণ ঝগড়াঝাটি, যুদ্ধ, এগুলো আসলে তেমন কিছু দেয় না, ক্ষতি ছাড়া কারোই তেমন কোনো লাভ হয় না। চীনের কথা যাক, অনেকেই চীন বলতে অজ্ঞান হয়ে যান। চীন প্রচুর লোকজন নিয়ে যায় বাংলাদেশ থেকে। আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তাদের ভূমিকা আছে, অনস্বীকার্য, তাদের অর্থকরীও আছে। কিন্তু লং টার্মে বাংলাদেশের জন্যে, এবং আপনার যদি এই সক্ষমতা না থাকে বোঝার যে আপনি কার বাড়িতে খাচ্ছেন, কি খাচ্ছেন, কেন তিনি আপনাকে এত সমাদর করছেন, সেটা যদি আপনি বুঝতে না পারেন, আর এর মধ্য দিয়ে, এই সম্পর্কের মধ্য দিয়ে আপনার কি যাচ্ছে, সেটা কিন্তু একটু ভেবে দেখা দরকার। আমাদের এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা বলি, এখানে কতগুলো বিষয় আছে। এটা নিয়ে আমি অনেক দিন ধরেই একটু লেখালেখি করবার চেষ্টা করছি যে ক্যাপিটালের কতগুলো দিক আছে। এই যে ইনভেস্টমেন্ট, একটা করোসিভ ক্যাপিটাল, এই ক্যাপিটালটা, এই বিনিয়োগটা কিন্তু আপনি দেখছেন টাকাটা আপনাকে দিচ্ছে, আপনার এই কাজটা হচ্ছে, কিন্তু বিনিময়ে কিন্তু আপনার অনেক কিছু চলে যাচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে আপনার মূল্যবোধও ধ্বংস হয়ে যাচ্ছে। আরেক ধরনের ক্যাপিটাল হচ্ছে স্ট্র্যাটেজিক, কৌশলগত কারণে সেটা দেয়া হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যিনি দিচ্ছেন তার কৌশলটাও যেমন আপনার বিবেচনা রাখতে হবে, আপনার সেখানে স্ট্র্যাটেজিক বেনিফিটকে সেটা আপনি বিবেচনা করতে পারেন। এটা আমি মনে করি করোসিভ ক্যাপিটালের চেয়ে অনেক বেটার। আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্যাপিটাল, যেটা আসলেই আপনাকে রিয়েল ইনভেস্টমেন্ট, রিয়েল বেনিফিট দেয়। এটা মাথায় রাখা দরকার। তো চীনকে আমি সেই বিবেচনা থেকে, চীনের সঙ্গে বৈরিতার কথা আমি বলছি না, কিন্তু চীনের সঙ্গে সম্পর্কের কাজকর্মটা একটু ভেবে চিন্তা করা দরকার। এবার আসা যাক সবচেয়ে আলোচিত, যেটা আমরা আলোচনা করতে পছন্দ করি, বুঝে হোক না বুঝে হোক, ভারতের সঙ্গে সম্পর্ক। ভারত আমাদের সবচেয়ে বড় নেইবার, আমরা অস্বীকার করতে পারবো না, অস্বীকার করা উচিত নয়, ভারতও সেটা অস্বীকার করতে পারবে না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আছে। তাদের অনেক সোলজারের রক্ত আমাদের স্বাধীনতা যুদ্ধে গেছে, সেটা আমাদের স্মরণ করতে হবে কৃতজ্ঞতার সঙ্গে। কিন্তু আমাদের যে সহযোগিতা করেছে, তার
হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেমন আছে, মানবিক দিকটা আছে, একই সঙ্গে তাদের স্ট্র্যাটেজিক কারণও তারা আসলে আমাদের সহযোগিতা করেছে। তাদেরও স্বার্থ ছিল, তারা পাকিস্তান ভাঙতে চেয়েছিল। এখন তারা চেয়েছে বলেই কি আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা যুদ্ধ করেছি? না, আমাদেরও বাস্তবতা ছিল, আমাদের আসলে পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবার কোনো সুযোগ ছিল না। কারণ যে বৈষম্য, যে বঞ্চনা, যে হিউম্যানিটির মধ্য দিয়ে আমরা গেছি, সেটা আমাদের সহ্য করবার সীমা ছাড়িয়ে গেছিল। আমাদের স্বাধীনতাটা ভারত চাইতো বা না চাইতো, হয়তো সেটা 9 মাসে হয়েছে, সেটা হয়তো 9 বছর লাগতো, 19 বছর লাগতো, 25 বছর লাগতো, আমরা কিন্তু আমাদের সেটা অনিবার্য ছিল। কিন্তু একই সঙ্গে স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে নানা ইস্যুতে আমাদের সমস্যা আছে, সেটা সব প্রতিবেশীর মধ্যে থাকে, টেনশন আছে। ভারত সব কিছু ন্যায্য করেছে আমাদের সঙ্গে, এই কথা বলবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এবং আমি এই বিষয়ে যথেষ্ট ক্রিটিক্যালও লিখেছি, বলেছি। কিন্তু তারপরও আমি মনে করি যে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কটা অনেক ত্যক্ততার এবং তিক্ততার পর্যায়ে নিয়ে গিয়েছিল। মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে ক্ষোভ থাকতে পারে, কিন্তু একটা সরকার প্রকাশ্যে কতখানি কার সঙ্গে কী করবে সেটা একটা বিবেচনার বিষয়। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ভারতীয় ওই যে গণমাধ্যম, রিপাবলিক টিভি থেকে শুরু করে অন্যান্যরা যে প্রচার করেছে, সেরকম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল আমি মনে করি। ভারতের দিক থেকেও যেটা হয়েছে সেটাও যেমন ঠিক হয়নি, আমাদেরটাও ঠিক নয়। এখন অন্যকে আমি খারাপ বলবো বা অন্য কাজটা ঠিক করছে না সেটা আমি বলতে পারি, কিন্তু আমাকে তো ঠিক হয়ে সেটা বলতে হবে। সো আমি মনে করি সেটার একটা কন্টিনিউয়েশন। অফকোর্স এই নির্বাচনের পরে বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা, এটাকে অনেকেই নেগেটিভলি দেখবার চেষ্টা করছেন, কারণ মুখে আপনি রেটোরিক আর রিয়ালিটি তো ডিফারেন্ট। সো আপনি নানান বয়ান হাজির করতে পারেন, কিন্তু বয়ান দিয়ে তো আর রাষ্ট্র চলে না, তাই না? আবেগ দিয়ে আপনি অভ্যুত্থান করতে পারেন, আবেগ দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না। আবেগ খারাপ কিছু না, কিন্তু শুধু আবেগ দিয়ে চলে না, বাস্তবতাটাকে মানতে হবে। তো সেই বিবেচনা থেকে এই সরকারের সঙ্গে সম্পর্কটা ভালো, কিন্তু তারপরও বেশ কিছুটা রেশ রয়ে আছে, দুদিকেই আছে। ওই সাইডেও যেমন আছে, এই সাইডেও আছে। আমি মনে করি যে এখনও ওই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কমিয়ে ফেলে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত রকমের সম্পর্ক আমাদের এনগেজমেন্টে যাওয়া উচিত। আমাদের এই যে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে ডিসেম্বরের 12 তারিখে, আমাদের তিস্তা নিয়ে এখন কথা বলবার সুযোগ আছে। ভারতের দিন পশ্চিমবঙ্গকে দেখিয়েছে যে সেন্ট্রালের সরকার একটা, পশ্চিমবঙ্গ আরেকটা, সেটা এখন নেই। এই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের ভেবে ভারতের সঙ্গে একটা ভালো মর্যাদাপূর্ণ সম্পর্ক করবার দিকে উদ্যোগ ভারতকে নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। ভারতে অস্বস্তি তৈরি হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের এখানে অস্বস্তি তৈরি হলে ভারতের জন্য কল্যাণকর। দুপক্ষকেই আমি মনে করি সেটা বুঝতে হবে। মিয়ানমার আরেক প্রতিবেশী, দুটোই আমাদের প্রতিবেশী। মিয়ানমারের সঙ্গে সম্পর্কটার বিষয়ে মিয়ানমার নিজের ভেতরেই অনেক রকমের অস্থিতিশীলতা আছে, কিন্তু রোহিঙ্গা নিয়ে সমস্যা আমাদের একটা বড় ক্রাইসিস আছে। এখানে চীন আমাদেরকে অনেক মূল্য ঝুলিয়ে রেখেছে দীর্ঘদিন যাবৎ, এবং শেখ হাসিনা সরকারের সময় আসলে চীনের কারণেই তেমন কোনো অগ্রগতি হয়নি আমি যতদূর বুঝি। এবং আমাদের অন্যান্য পার্টনারও চীন ছাড়াও জাপান, এমনকি ভারতে এই বিষয়ে খুব একটা উদ্যোগী ইতিবাচক ভূমিকা পালন করেনি। অর্থায়নসহ কিছু কিছু বিষয়ে হয়তো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। তবে বাংলাদেশের দিক থেকে এই ক্রাইসিসটাকে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে নিয়ে যাওয়ার আমি মনে করি বাংলাদেশ খুব একটা সাফল্য অর্জন করতে পারেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একটা আইকনিক ফিগার অনেক বড় কথা বলেছেন, জাতিসংঘ মহাসচিব এখানে এসেছেন, কক্সবাজারে দাঁড়িয়ে বলেছেন পরের বছর এই রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে ঈদ করবে, সব বলাই ছিল। এবং রোহিঙ্গা বিষয়কে একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি আজকের পররাষ্ট্রমন্ত্রী। মাঝখানে তিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু আমি মনে করি মিয়ানমারের সঙ্গে আমাদের এক ধরনের ইতিবাচক এনগেজমেন্টের মধ্যে যাওয়া উচিত। তবে এই রোহিঙ্গারা ফেরত যাবে সেটা সেই আশা আমি খুব একটা করি না। এই জিনিসগুলোকে মাথায় রেখে আসলে আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারটাতে মনোযোগ দেওয়া দরকার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যত অস্থিরতা থাকুক, কারণ সেখানেও আমাদের প্রচুর নাগরিকরা কাজ করেন, সেখানেও কতটা ওয়াইসিভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করা যায় সবার সঙ্গে ভালো, সেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার। এবং ওই যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বললাম, এই যে মমতা ব্যানার্জি সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি তো একটা বোমা ফাটালেন যে কাকে দিয়ে ভারত কাকে হত্যা করিয়েছে,
বা ভারতীয় নেতৃত্ব, সেটা নিয়ে তিনি হঠাৎ একটা কথা বলিয়ে বোমা ফাটাবার চেষ্টা করেছেন। তবে পলিটিক্যালি আমি মনে করি রেটরিকগুলোকে আমলে না নিয়ে দুই দেশ আসলে যেখানে যেখানে সমস্যা, কূটনৈতিক পর্যায়ে প্রফেশনালদের মধ্যে এই সমস্যাগুলো মীমাংসার একটা চেষ্টা করা উচিত বলে আমার কাছে মনে হয়। আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটু অস্বস্তির মধ্যে আছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়েছে, সেটা নিয়ে অনেকেই কথা বলছেন। আমি যেটা মনে করি যে সরকারের কোনো বিকল্প ছিল না বিদ্যুতের দাম বাড়ানো, এবং এই দাম বাড়ানোর প্রসঙ্গটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। করা দরকার সেটা হচ্ছে যে মানুষের যেন ভোগান্তি না হয়, মানুষের সক্ষমতা বাড়ানোর দিকে, ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে সরকারকে আসলে একটু মনোযোগ দিতে হবে বলে আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটা একটা বড় সমস্যা এখন পর্যন্ত সরকারের। আমরা আশা করছি সামনে বাজেট আছে, এই বাজেটে এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় আকারের বাজেট হতেই পারে, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। রাজস্ব আহরণের একটা বড় দুর্বলতা আমাদের আছে, এবং যেটুকু রাজস্ব আহরণ থেকে দেখানো হচ্ছে ব্যয় হবে, সেই রাজস্ব আসলে এই প্রেডিকশনটা ঠিক থাকবে কি না। কারণ আমরা দেখছি যে এনবিআরকে টার্গেট দিয়ে দিচ্ছে, এনবিআর সেটা পূরণ করতে পারছে না। এখানে রাজস্ব বিভাগের অ্যাটিটিউডও একটা পরিবর্তন আনতে হবে। এই যে সবাইকে ধরো মারো কাটো এই পদ্ধতিতে আসলে রচনা, সবাইকে আস্থার জায়গায় নিতে হবে এবং প্রত্যেককে অনুভব করতে দিতে হবে দেশটা তার, এবং সে ট্যাক্স দিলেই আসলে সে আরও বেশি বেনিফিট পাবে। এবং সেই রকম একটা অ্যাপ্রোচ অ্যাটিটিউড আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে আনতে হবে এবং সরকারের মধ্যে আনতে হবে। মানুষ যেন মনে করে যে আমি যদি ট্যাক্স দিই 1 টাকা, আমি আসলে রাষ্ট্র থেকে এই অন্তত এই 1 টাকার সুবিধা আমি পাবো, এটা যেন মানুষ ফিল করতে পারে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। এখানে কোনো অপশন সরকারের সামনে ছিল না।